মানব সভ্যতার শুরু থেকে আর্টওয়ার্কের প্রতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তবানদের মধ্যে প্রচুর আগ্রহ। রেনেসাঁ যুগে ক্যানভাস পেইন্টিংয়ের পাশাপাশি ভাস্কর্য শিল্পের প্রতি বিত্তবানদের আগ্রহ বাড়তে শুরু করে এবং গত 400 বছর ধরে বিত্তশালীরা নিজেদের রুচিশীলতা ও ঐশ্বর্য প্রকাশ করতে বিভিন্ন সময়ে দামি দামি আর্ট কিনতে থাকে। 2021 সালে পাবলিক এবং প্রাইভেট অকশন মিলিয়ে মোট 36.7 মিলিয়ন ইউনিট আর্টওয়ার্ক বিক্রি হয়েছে এবং এই বিক্রি থেকে টোটাল $65.1 বিলিয়ন জেনারেট হয়েছে। 2017 সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান $450 মিলিয়ন বিনিময়ে বিখ্যাত ইটালিয়ান পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সালভাটর মান্ডি আর্টওয়ার্কটি কিনে নেন, যা ছিল আর্টওয়ার্কের দুনিয়ায় সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আর্টওয়ার্কগুলোর মধ্যে সবার শীর্ষে। অন্যদিকে মডার্ন কন্টেম্পোরারি আর্টের দুনিয়ায় উইলিয়াম ডে কুনিং এর আঁকা ইন্টারচেঞ্জ নামের এই আর্টটি 2015 সালে বিক্রি হয়েছে $300 মিলিয়ন বিনিময়ে। যদিও অনেকের কাছেই হয়তো এই আর্টটিকে মনে হবে খুবই সাদামাটা। রেনেসাঁ যুগের মায়েস্ট্রোদের আর্ট থেকে শুরু করে মডার্ন কন্টেম্পোরারি আর্টিস্টদের আর্টের পাশাপাশি পাক্স দ্য মার্চ নামে একটি এনএফটি আর্ট বিক্রি হয়েছে প্রায় $92 মিলিয়ন বিনিময়ে। এই আর্টওয়ার্কগুলো দেখে অনেকেরই মনে আসতে পারে যে আদতে কেন এই আর্টগুলো কিনতে মানুষ কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করছে। বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসাকে সর্বকালের মোস্ট ভ্যালুয়েবল পেইন্টিং হিসেবে গণ্য করা হয়। যদিও এই পেইন্টিংটিকে অমূল্য বা প্রাইসলেস বলে দাবি করা হয়, তবুও এই আর্টওয়ার্কের ইন্স্যুরেন্স ভ্যালুর দিকে তাকালে আর্টওয়ার্কটির মূল্যমান সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। 1962 সালে এই মাস্টারপিসটির ভ্যালু নির্ধারণ করা হয়েছিল $100 মিলিয়ন, যে 2022 সালের ইনফ্লেশন মাথায় রেখে হিসেব করলে এর পরিমাণ দাঁড়ায় $860 মিলিয়ন। মোনালিসা ছাড়াও ডা ভিঞ্চির আরও এমন অনেক চিত্রকর্ম আছে যা বেশ বিখ্যাত এবং দামেও অনেক বেশি। এছাড়া অকশনে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ভাস্কর্যটি হচ্ছে আলবার্টো গ্যাকমেট্রির 1947 সালে তৈরি করা পয়েন্টিং ম্যান। 2015 সালে এই আর্টওয়ার্কটি $141.3 মিলিয়ন বিনিময়ে বিক্রি হয়। এছাড়া বিপলের এভরিডেজ দ্য ফার্স্ট 5000 ডেজ এনএফটি প্রজেক্ট বিক্রি হয়েছে $69.3 মিলিয়ন বিনিময়ে। বর্তমানে গ্লোবাল আর্ট মার্কেটের ভ্যালু $65.1 বিলিয়ন এবং এই মার্কেটে গত এক দশকে 82% আর্টই আমেরিকার নিউ ইয়র্ক, ইউকে লন্ডন এবং চায়নার হংকংয়ের মতো তিনটি বড় শহর থেকে বিক্রি করা হয়েছে। সর্বোচ্চ 43% আর্ট বিক্রি করে সবার শীর্ষে আছে ইউএসএ। অন্যদিকে অবাক করার মতো বিষয় হলেও সত্যি যে 20% আর্টওয়ার্ক বিক্রি করে দ্বিতীয় অবস্থানে আছে চায়না। 1990-এর দশক থেকে বিভিন্ন ধরনের লাক্সারি প্রোডাক্টের প্রতি চাইনিজ এলিট গোষ্ঠী বা ধনীদের আগ্রহ বৃদ্ধি পেতে থাকে, যা চায়নাতে আর্টওয়ার্ক ইন্ডাস্ট্রি বুম করতে বেশ সাহায্য করেছে। চায়নার পরেই 17% মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় পজিশনে রয়েছে ইউকে। $65 বিলিয়ন বেশি মার্কেট ভ্যালু সম্পন্ন ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও আর্টওয়ার্ক এবং পেইন্টিং ইন্ডাস্ট্রি সাইজ অনেক কনসলিডেটেড এবং রেস্ট্রিক্টেড। মূলত ডিলার, অকশনার আর আর্ট গ্যালারিগুলোর মধ্যেই এই মার্কেট পরিচালিত হয়। আর এদের টার্গেট কাস্টমার মূলত বিশ্বের 1%-আর বা অর্থে বিত্তে সমৃদ্ধশালীরা। পুরো বিশ্ব জুড়ে 19,000 গ্যালারি এবং 661টি অকশন হাউস রয়েছে এবং এগুলোর মধ্যে সাদভিস, ক্রিস্টিস, পলি অকশন, হেরিটেজ অকশনস, ফিলিপ, চায়না গার্ডিয়ান অন্যতম। আর্টওয়ার্কের দাম নির্ধারণ করার মতো কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই, তাই বিভিন্ন গ্যালারির আর্টওয়ার্ক ক্রিয়েটর, অকশনিয়ার এবং আর্ট এক্সপার্টরাই মূলত যে কোনো আর্টওয়ার্কের ইনিশিয়াল দাম নির্ধারণ করে থাকে। আর্টওয়ার্কগুলোর দাম নির্ধারণ করার জন্য অকশন হাউসগুলোর ইনহাউস এক্সপার্টরা একটি লোয়ার প্রাইস এবং হায়ার প্রাইস সেট করে। এরপর অকশন হাউসগুলো আর্টিস্টের সাথে ডিসকাশনের মাধ্যমে একটি রিজার্ভ প্রাইস সেট করে, যার কমে আর্টওয়ার্কটি বিক্রি করা হবে না। দামের ব্যাপারে দুই পক্ষ যৌথ সম্মতিতে আসার পর একটি এগ্রিমেন্ট সাইন করা হয়। নির্ধারিত প্রাইসের বাইরে গিয়ে আর্টওয়ার্কটি যদি হায়ার প্রাইস বা তারও বেশি দামে বিক্রি হয়, তাহলে অকশন হাউসগুলো কন্ট্রাক্ট অনুসারে নির্দিষ্ট পার্সেন্টেজ ফি হিসেবে রাখে। আর্টওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অকশন হাউসগুলো আর্টিস্টদের প্রমোট করার পাশাপাশি তাদের আর্ট ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অনেক আর্ট গ্যালারি উঠতি আর্টিস্টদের সলো এক্সিবিশন করার সুযোগ দেয় এবং এক্সিবিশনের পাশাপাশি আর্টিস্ট ও তার আর্টওয়ার্কগুলোর প্রমোশন এবং সেগুলোর বিক্রির ব্যাপারে সাহায্য করে থাকে। যেমন 1962 সালে পপ আর্টিস্ট রয় লিস্টেনস্টাইন তার প্রথম সলো শো পরিচালনা করেন, যেটি হোস্ট করেছিল লিও ক্যাস্টেলি গ্যালারি।
সোলো আর্ট শোটি ছিল ম্যাসিভ সাকসেস, যেখানে শো শুরু হওয়ার পূর্বেই সবকটি আর্ট বিক্রি হয়ে গিয়েছিল, যার পেছনে প্রভাবক হিসেবে কাস্টেলি গ্যালারি অসামান্য ভূমিকা পালন করেছিল। ফলে রাতারাতি তিনি হবিস থেকে ইন্টারন্যাশনালি এবং কমার্শিয়ালি সাকসেসফুল প্রফেশনাল আর্টিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন। আর্টিস্ট ছাড়াও বিভিন্ন সেলারদের কাছ থেকেও গ্যালারি এবং অকশন হাউসগুলো আর্ট পিস ক্রয় করে থাকে, তবে এক্ষেত্রে আর্ট পিসটির অথেন্টিসিটি, ভ্যালু এবং লিগ্যালিটির উপর নির্ভর করে কিনে থাকে। তাই কোনো আর্টিফ্যাক্ট কেনা বেচার সময় সেটি পাবলিকলি বিক্রি করা যাবে কিনা কিংবা চুরি অথবা লুট হওয়া আর্ট কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হয়। যেমন 2008 সালে সুইস আর্ট ডিলার অ্যালেন ড্রিফেস ক্রিস্টিস থেকে $3,38,500 বিনিময়ে একটি আর্ট কিনে নেন। 2016 সালে মন্ডেক্স কর্পোরেশন নামে এক কানাডিয়ান আর্ট কোম্পানি দাবি করে যে অ্যালেন ড্রিফেস যে আর্ট কিনেছেন সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের লুট করা আর্টগুলোর মধ্যে একটি, এবং তদন্ত করে দেখা গেছে লিন্ডেনবাম ফ্যামিলি এই আর্টওয়ার্কের আসল মালিক। সুইস পুলিশ বর্তমানে বিষয়টির তদন্তের দায়িত্বে আছে এবং পুরো বিষয়টি নিষ্পত্তির আগে নিয়ম অনুসারে অ্যালেন ড্রিফেস এই আর্টটি বিক্রয় করতে পারবে না। তবে বিতর্কিত আর্টিফ্যাক্ট বিক্রির কারণে অ্যালেন ড্রিফেস ক্রিস্টিস থেকে $8,17,000 ক্ষতিপূরণ দাবি করেছেন। এছাড়াও অনেক সময় ইলিগাল বা ব্ল্যাকলিস্টেড গ্যালারি কিংবা অকশন হাউসগুলো সেলারদের ম্যানিপুলেট করে কম দামে ইলিগাল আর্ট পিসও কিনে নেয়, যা ব্ল্যাক মার্কেটে অধিক দামে বিক্রি করে বিপুল পরিমাণ রেভিনিউ জেনারেট করে। অকশন হাউসগুলোর মধ্যে বহুল পরিচিত সাদেবিজ 2021 সালে $7.3 বিলিয়ন আর্ট পিস বিক্রি করেছে, যার মধ্যে $6 বিলিয়ন এসেছে নিউ ইয়র্ক, হংকং, লন্ডন, প্যারিস এবং জেনেভাতে অনুষ্ঠিত হওয়া অকশন থেকে, এবং বাকি $1.3 বিলিয়ন এসেছে প্রাইভেট সেলস থেকে। এছাড়াও আরেকটি অকশন হাউস ক্রিস্টিসের 2021 সালে টোটাল সেলসের পরিমাণ ছিল $7.1 বিলিয়ন, যার মধ্যে 87% এসেছে অকশন সেলস থেকে। বলা বাহুল্য যে 2021 সালে ক্রিস্টিস 89টি লাইভ অকশন এবং 56টি অনলাইন অকশন পরিচালনা করেছিল। সুতরাং প্রতিটি অকশনে ক্রিস্টিসের গড় আর্নিং এর পরিমাণ $48.96 মিলিয়ন। এর মধ্যে $103.4 মিলিয়ন বিক্রি হওয়া পাবলো পিকাসোর আঁকা ফেমে অ্যাসাইস প্রেস জুন ফেনেত্রা আর্টটি প্রাইস ছিল সবচেয়ে বেশি। নিউ ইয়র্ক টাইমসের তথ্যসূত্রে বিত্তশালীদের মধ্যে আর্টওয়ার্ক কেনার প্রবণতার পেছনে মূল কারণ হচ্ছে এক্সক্লুসিভ এবং ইউনিক আইটেম ওনারশিপের প্লেজার। একটি পপুলার মাস্টারপিস আর্টের অনেকগুলো কপি থাকলেও অরিজিনাল আর্টিস্টের আঁকা মেইন কপি একটাই থাকে, যার কারণে অন্য সকল কপির তুলনায় অরিজিনাল আর্ট পিসটি সর্বোচ্চ ভ্যালুয়েবল হয়। ওল্ড ক্লাসিক আর্ট এবং মডার্ন কন্টেম্পোরারি আর্টের পাশাপাশি ডিজিটাল আর্ট হিসেবে বর্তমানে এনএফটি আর্টও $মিলিয়ন বিনিময়ে কেনাবেচা হচ্ছে। এনএফটি মূলত এক ধরনের ভার্চুয়াল সম্পদ, যার ডিজিটাল এক্সিস্টেন্স ছাড়া কোনো বাস্তব এক্সিস্টেন্স নেই। নন ফাঞ্জিবল হওয়ার কারণে এই ধরনের আর্টওয়ার্ক বা অ্যাসেটের মালিকানা কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তির কাছেই থাকে। এ ধরনের এক্সক্লুসিভিটির কারণেই এনএফটি আইটেমগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। আর বিত্তশালীরা এই ধরনের এক্সক্লুসিভ, ইউনিক এবং ওয়ান অফ আ কাইন্ড জিনিস কেনার প্রতি সবসময় আগ্রহী থাকে বিধায় উচ্চমূল্য তাদের কাছে তেমন ম্যাটার করে না। শত শত বছর পূর্বে আর্টিস্টরা যে সকল আর্ট করে গিয়েছে সেগুলোর পাশাপাশি মডার্ন আর্টওয়ার্কগুলো বিত্তশালীদের কাছে এক ধরনের সম্পদের মতো বিবেচিত হয়, যার দাম সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। বিজনেস ইনসাইডারের একটি রিপোর্ট অনুযায়ী এক্সক্লুসিভ হওয়ার কারণে আর্টওয়ার্কগুলোকে একটি ভ্যালু প্রিজার্ভিং অ্যাসেট ক্লাস হিসেবেও বিবেচনা করা হয়। কেননা যে কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট জিনিস, যার ওনারশিপও নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর অন্যান্য বেশ কিছু অ্যাসেট ক্লাসের মতো আর্টওয়ার্কের দাম চাহিদার উপর ভিত্তি করে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এ কারণে হিস্ট্রিক ভ্যালুর সাথে সাথে যে আর্টওয়ার্ক যত বেশি পুরনো হয় এর মূল্য ততই বাড়তে থাকে। রেনেসাঁ যুগের মাইস্ট্রোদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলোর আর্টওয়ার্কগুলো বর্তমানে উচ্চমূল্যে বিক্রি হওয়ার অন্যতম কারণ এর তৈরির সময়কাল। যেমন রাজা দ্বাদশ লুইয়ের জন্য লিওনার্দো দা ভিঞ্চি 1500 সালে সালভাটর মান্ডি পেইন্টিংটি তৈরি করেছিলেন। এর 150 বছর পর 1651 সালে কিং প্রথম চার্লস মৃত্যুবরণ করলে তার ঋণের দায়বদ্ধতা পরিশোধের জন্য মাত্র 30 পাউন্ডের বিনিময়ে এই পেইন্টিংটি রয়্যাল কালেকশনে চলে যায়। পরবর্তীতে 1958 সালে এই পেইন্টিংটি সাদেবিজের একটি অকশনে মাত্র $72 বিনিময়ে কান্স নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়, যা 2005 সালে আলেকজান্ডার প্যারিস নামে একজন আর্ট ডিলার $10,000 বিনিময়ে কিনে নেয়। এরপর 2013 সালে আর্টওয়ার্কটি $127.5 মিলিয়ন বিনিময়ে রাশিয়ান বিলিয়নিয়ার দিমিত্রি রেবালভেভ কিনে নেয় এবং 2016 সালে মাত্র 3 বছরেই 3.5 গুণেরও বেশি দামে $450 মিলিয়ন বিনিময়ে বিক্রি হয়। সিএনবিসির একটি তথ্যসূত্রে আর্টওয়ার্ককে অ্যাসেট ক্লাস হিসেবে বিবেচনা করা হয় বিধায় এলিট ক্লাস কিংবা ইনভেস্টরদের কাছে আর্টওয়ার্ক এক ধরনের ইনভেস্টমেন্ট বটে। আর তাই ইনভেস্টমেন্ট অপশন হিসেবে বিত্তশালী এবং ইনভেস্টররা তাদের ফান্ডকে ডাইভার্সিফাই করতে আর্টওয়ার্ক কিনে থাকে। এছাড়াও বিভিন্ন দেশের ট্যাক্স ল হাই ভ্যালু আর্ট ওনারশিপের জন্য বেশ ফেভারেবল। অনেক ক্ষেত্রেই বিত্তশালীরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আর্টওয়ার্ক কিনে থাকে।
কেননা আর্টওয়ার্ক যেহেতু একটি অ্যাসেট ক্লাস এবং কেবলমাত্র অ্যাসেটের বিক্রি থেকে পাওয়া ক্যাপিটাল গেইনের উপরই ট্যাক্স অ্যাপ্লিকেবল, অর্থাৎ যতদিন আর্টটি বিক্রি করা না হচ্ছে ততদিন তা থেকে সরকার কোনো ট্যাক্স ধার্য করতে পারবে না। যার কারণে বিত্তশালীরা তাদের আর্নিংসের অংশ কিংবা অন্য কোনো সম্পত্তি বিক্রির লভ্যাংশ বিভিন্ন আর্ট কেনায় ব্যয় করে, যাতে করে সেই আয়ের বিপরীতে কোনো ট্যাক্স না দিতে হয়। এছাড়া বিত্তশালীরা ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিশ্বব্যাপী বিভিন্ন ফ্রি পোর্টে আর্টওয়ার্ক স্টোর করে রাখে। ইউকে ভিত্তিক দ্য ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড লয়ের একটি তথ্যসূত্রে ফ্রি পোর্টে থাকা অবস্থায় আর্টটির জন্য ওনারকে কোনো কাস্টম ডিউটি পরিশোধ করতে হয় না, এবং যখন আর্টটি বিক্রি হয়ে যায় তখন সেই বিক্রির উপরও কোনো ধরনের ট্যাক্স পে করতে হয় না। এভাবেই বিত্তবানরা একই সাথে যেমন ট্যাক্স ফাঁকি দিতে পারছে, তেমনি তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু সময়ের সাথে সাথে বাড়তে থাকায় সেই অর্থ আর্ট কেনাতে ব্যয় করাটা বিত্তবানদের জন্য লাভজনক। তাই তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এক একটি আর্টওয়ার্ক কিনে থাকে, কেননা আর্টওয়ার্কের ভ্যালু যত বেশি তত বেশি অর্থই সরকারের ট্যাক্সেশনের আওতার বাইরে থাকছে। তবে ব্যতিক্রম হিসেবে অনেক সময় বিভিন্ন আর্টওয়ার্কে কেবলমাত্র চ্যারিটি পারপাসেই বিক্রি করা হয়ে থাকে। হাতে আঁকা ছবি কিংবা খোদাই করা ভাস্কর্য অথবা ডিজিটাল এনএফটি আর্ট যেমনই হোক না কেন, সেটার অরিজিনাল ভ্যালু কখনোই ডিটারমাইন করা সম্ভব না, কারণ সময়ের সাথে এবং চাহিদা অনুসারে এগুলোর দাম প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে থাকে। মূলত এ কারণেই আর্টওয়ার্কের মেকিং টাইমলাইন, আর্টিস্টের ক্যারিয়ার ভ্যালু, একই আর্টিস্টের অন্যান্য আর্টের বিক্রয় মূল্য এবং সর্বোপরি বায়ারের চাহিদার উপর ভিত্তি করে সেলার, আর্ট ডিলার, গ্যালারি ও অকশন হাউসগুলোর আর্ট এক্সপার্টরা একটি আর্ট পিসের দাম কত হবে তা নির্ধারণ করে থাকে। এছাড়াও সেলার, অকশনিয়ার, কিউরেটর এবং গ্যালারিস্টরা তাদের বেনিফিটের জন্য নানাভাবে আর্টিফ্যাক্টের প্রাইস বাড়িয়ে থাকে। এদের পাশাপাশি বিভিন্ন কালেক্টররাও নিশ আর্টওয়ার্কগুলোকে সংগ্রহ করে বিভিন্নভাবে এর দাম বাড়িয়ে থাকে। এর মধ্যে কোনো একটি নির্দিষ্ট আর্টিস্টের কোনো আর্টওয়ার্ককে যদি উচ্চমূল্যে বিক্রি করা যায়, সেক্ষেত্রে সে আর্টিস্টের অন্যান্য আর্টগুলোর জন্য হাই প্রাইস সেট করা তাদের জন্য সহজ হয়। তবে প্রাইভেট আর্টওয়ার্ক বিক্রির ক্ষেত্রে সেলার যে প্রাইস সেট করবে সেই প্রাইসের উপর ভিত্তি করে বায়ারদের আর্ট পিস কিনতে হয়। গ্লোবাল আর্ট মার্কেটে রেনেসাঁ যুগের আর্ট থেকে শুরু করে মডার্ন কন্টেম্পোরারি আর্টের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে। এছাড়া বর্তমান সময়কার আর্টিস্টদের মধ্যে যারা বিভিন্ন আর্ট গ্যালারি এবং কালেক্টরদের পৃষ্ঠপোষকতায় নিজেদের পরিচিতি বৃদ্ধি করতে পেরেছে, তাদের সংখ্যাও নিতান্তই কম। মূলত আর্ট গ্যালারিগুলো আর্টিস্টদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে বেশ সিলেক্টিভ। আবার আর্ট গ্যালারিগুলোর সাহায্য ছাড়া একজন আর্টিস্টের পক্ষে একাই নিজের পরিচিতি বাড়ানো বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আর্টওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নতুন নতুন আর্ট আসলেও সব আর্ট প্রদর্শিত হওয়ার সুযোগ না থাকার কারণে একটি আর্টিফিশিয়াল সাপ্লাই শর্টেজ থাকে। এছাড়া আর্টের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লেক্সিটি, সাইজ, জনরা এবং ডিটেলসের পরিমাণের উপর ভিত্তি করে আর্টিস্টদের একটি আর্ট তৈরি করতে প্রচুর সময় লেগে যায়। আর্ট মূলত ইন্সপিরেশন এবং ক্রিয়েটিভিটির সমন্বয়, যা সম্পূর্ণভাবে প্রকাশ করতে একজন আর্টিস্টের কয়েক মাস থেকে কয়েক বছরও লেগে যেতে পারে। ফলশ্রুতিতে আর্ট মার্কেটের আর্টের সাপ্লাই নিয়ে এক ধরনের আনসার্টেনটি বিরাজ করে। অন্যদিকে বিত্তশালীদের মধ্যে প্রতি বছরই আর্ট কেনার ডিমান্ড বৃদ্ধি পেতে থাকে। মূলত সাপ্লাইয়ের ক্ষেত্রে এ ধরনের অনিশ্চয়তার কারণেই যখনই কোনো নামি দামি আর্টিস্টের আর্ট অ্যাভেলেবল হয়, তখনই বিত্তবানরা তা উচ্চ মূল্যে ক্রয় করে থাকে।